মিস অহনা, আজকে কোথায় মিটিং আছে আমাকে দেখে জানান দ্রুত। এটা বলেই অহনার দিকে এগিয়ে আসতে থাকে। অহনা পিছাতে থাকে। কি হলো জানেমান, পিছনে যাচ্ছ কেন? আপনি এগিয়ে আসছেন কেন? অহনার মুখের কাছে গিয়ে বলল, আমি ফোন দিলে যদি রিসিভ না করো তাহলে অফিসে আসলে তোমার খবর আছে বলে দিলাম। বজ্জাত, তোর খুব শখ না? আজকে রাতে বুঝবি মজা। মনে মনে বলল অহনা। মনে মনে আমাকে বকে লাভ নেই। তুমি অফিসে কোনো ছেলের সাথে কথা বলবে না, প্রয়োজন হলেও। যা কথা সব আমার সাথে, আর কারোর সাথে তোমার কোনো কথা নেই। মাইন্ড ইট অহনা। ঠিক আছে, কিন্তু কেন? আমি কারোর সাথে কথা বলবো না। এত প্রশ্ন করো না, আমি বলেছি তাই কারোর সাথে কথা বলবে না। অফিস থেকে বাসায় আসার পর কি রে মা, অফিস কেমন কাটলো? অফিসে তোর ভালো লাগে তো? উফ, ভালো না লাগলো থাকতে হবে মা। মনে মনে বললাম, অনেক ভালো লেগেছে মা, তুমি চিন্তা করো না। এই বলে আমার রুমে চলে আসলাম। রুমে এসে বসে বসে রানু মণ্ডল আর মাহফুজ রহমানের গান ডাউনলোড করতেছি। শুভ্র বজ্জাতটা কল দিলে শোনাবো। আমার সাথে কথা বলার তো অনেক শখ, তাই না? এগুলো ভাবতে ভাবতে বজ্জাতটা দিল কল। আমিও কল রিসিভ করে মাহফুজের গান শোনাতে লাগলাম। প্রথমবার কেটে দিয়ে আবার কল দিল। এইবার দিলাম রানু মণ্ডলের গান। কয়েকবার কেটে দিয়ে কল দিল। আমিও দুজনের গান শুনিয়ে দিলাম। হঠাৎ করে ফোনে মেসেজ আসলো, কালকে অফিসে আসো, তোমাকে যে কি করি বুঝবা। মেসেজটা পড়ে ঘুমিয়ে পড়লাম। কালকে কি হবে অফিসে গেলে দেখা যাবে, আগে ভালো করে ঘুমাই। সকালে ঘুম থেকে উঠে দ্রুত অফিসে যেতে লাগলাম। অফিসে ঢোকার সাথে সাথেই একটা ছেলের সাথে খেলাম ধাক্কা, তাও আবার শুভ্রর সামনে। আজকে মনে হয় আমার কপালে দুঃখের শেষ নেই। মিস অহনা, দ্রুত আমার কেবিনে আসেন। আমি আর কিছু না ভেবে দিলাম দৌড় শুভ্রর কেবিনের দিকে। তুই মাহিমের সাথে ধাক্কা খেলি কেন? তোরে না বলেছি যে কারোর সাথে কথা বলবি না, আর তুই ওই ছেলের উপরে পড়লি। ছাড়ুন আমাকে, আমি কি ইচ্ছে করে ধাক্কা খেলাম নাকি? ইচ্ছে করে উপরে পড়েছিস। আর কালকে রাতে কি করেছিস? আমার কল ধরে কি সব গান শোনালি এইগুলো? এত শখ কেন আপনার? হ্যাঁ, আমার সাথে কথা বলা, তাই এমন করেছি। আর কখনো কল দিবেন না আমাকে। খুব জোরে কথা বলতে শিখে গেছিস তো। আচ্ছা যা, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়। আমি কেন কফি বানিয়ে আনবো? বেশি প্রশ্ন করবি না, আমি যা বলবো তোকে তাই করতে হবে। চুপচাপ গিয়ে কফি বানালাম। কফির সাথে অনেকটুকু লবণ দিয়ে দিলাম। বজ্জাত, হনুমান, বান্দর, তোর কফির গুষ্টি কিলাই। খুব সুন্দর করে স্যারের সামনে কফিটা নিয়ে ধরলাম, রোমান্টিক একটা ভাব নিয়ে। উনিও হাত থেকে নিয়ে আমার দিকে এক নজরে তাকিয়ে খাওয়া শুরু করলো। কিন্তু অবাক করার বিষয় এই যে উনি সবটুকু কফি খেয়ে নিলেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে থেকো না, নিজেকে কন্ট্রোল করা দায়। তুমি এখন যদি বিষও দিতে আমি হাসি মুখে খেয়ে নিতাম। ভালোবাসি তোমাকে। অহনা কিছু না বলে কেবিন থেকে বের হয়ে চলে আসে। কিছুক্ষণ পর হঠাৎ সামনে আসলো মাহিম, যার সাথে ধাক্কা খেয়েছিলাম। আপনি কি ওই টাইমে ব্যথা পেয়েছিলেন? এই বলে উঠে চলে যেতে লাগলাম, কিন্তু মাহিমও আমার পিছনে পিছনে আসছে। দেখতে পেলে আমার সাইকো বসটা আমার অবস্থা খারাপ করে ফেলবে। এই যে শুনছেন, আপনার নাম কি? আমার নাম অহনা, আমি স্যারের পিএ। কোন ক্লাসে পড়েন আপনি, আর বাসা কোথায়? আই ভাই, আমি আপনার সাথে ধাক্কা খাইছি বলে কি 14 গোষ্ঠীর পরিচয় দিতে হবে? আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে, সাথে আপনাকেও। আপনার তো দেখছি লজ্জা নাই। আপনার জন্য নির্লজ্জ হতে পারি, তাতে কোনো আফসোস নেই। মাহিমের সাথে কথা না বাড়িয়ে আমি কেবিনে গেলাম। গিয়ে দেখি শুভ্র কিছু স্টাফদের সাথে কথা বলছে। শুভ্র আমাকে তেমন কোনো কাজই করতে দেয় না, এটা আমার মোটেও ভালো লাগে না। অফিস ছুটির পর চলো বাসায় দিয়ে আসি। আমি একাই যেতে পারি। উঠতে বলেছি ওঠো, নয়তো তুলে নিয়ে বিয়ে করে ফেলবো। আমি ভয়ে দ্রুত উঠে বসলাম। গাড়িতে দুজনই চুপ, কথা বলি নাই। আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল, আর বলে গেল কল রিসিভ করার জন্য। বুঝলাম কোনো কারণে রেগে আছে আমার উপর। যাই হোক, আমার কি, রেগে থাকলে আমি তো আর ওনাকে ভালোবাসি না। পরের দিন আজকে শাড়ি পরেছি, কেন জানি না ইচ্ছে করছে শাড়ি পরার জন্য। মিষ্টি কালারের শাড়ি, সাথে ম্যাচিং করা চুড়ি, কানের দুল, আর গলায় কিছু পরিনি, চুলগুলো খোপা করে রেখেছি। চলে গেলাম অফিসে। সত্যি শাড়িতে হনা তোকে অনেক সুন্দর লাগে রে, যে কেউ দেখলেই ক্রাশ খাবে। আমাদের বললেও তো আমরা পরে আসতে পারতাম। কি যে বলিস রিনি, তুইও তো আমার থেকে অনেক সুন্দর, তোকে আমার থেকে বেশি সুন্দর লাগে। আমি সকালে ভাবলাম শাড়ি পরে যাই, আগে ভাবিনি, তাই তোকে বলতে পারিনি। হঠাৎ একটা মেয়ে এসে বলল। আমি গেলাম শুভ্রর কেবিনে। শুভ্র কখন থেকে আমার দিকে তাকিয়ে আছে, এক নজরে দেখছে আর আমার দিকে এগিয়ে আসছে।
শুভ্র যত এগিয়ে আসছে আমি তত পিছিয়ে যাচ্ছি। হঠাৎ দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। শুভ্র এতটা কাছে চলে এসেছে, ওর নিঃশ্বাস অব্দি আমি শুনতে পাচ্ছি। অন্যরকম একটা ফিলিংস কাজ করছে, আমি কিছু বলতে পারছি না। হঠাৎ শুভ্রর ঠোঁট দুটো আমার কপালে ছুঁয়ে দেয়। এই প্রথম আমি কোনো পুরুষ মানুষের স্পর্শ পেলাম। আমি তো পুরোই ফ্রিজ হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে বাহিরে আসলাম। দেখলাম যে যার কাজে ব্যস্ত। হঠাৎ মাহিম আমার হাত ধরে ফেলে। কি হলো, আপনি আমার হাত ধরলেন কেন? চোখের সামনে এত সুন্দরী মেয়ে থাকতে হাত না ধরে বসে থাকা যায়? আপনি আমার হাত ছাড়বেন নাকি শুভ্রকে বলবো? বলো, শুভ্রকে আমি ভয় পাই নাকি? এটা বলার সাথে সাথে পিছনে ঘুরে দেখি শুভ্র কথা বলতে বলতে আমাদের দিকে আসতেছে। ভয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শুভ্র আসতে দেখে মাহিম আমার হাত ছেড়ে চলে গেল। হো আল্লাহ, বেঁচে গেলাম। তুমি এখানে কি করছো? কখন থেকে খুঁজছি তোমাকে। আমি নিচের দিকে তাকিয়ে আছি লজ্জায়। ওই সময়ের কথা মনে পড়লে তো আরো বেশি লজ্জা লাগে। আমাকে এভাবে লজ্জা পেতে দেখে কানের কাছে ফিসফিসিয়ে বলল, এত লজ্জা পেলে কিন্তু সবার সামনে লিপ কিস করবো। এটা শোনার পর বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে আছি। এটা দেখে উনি মুস্কি হাসি দিয়ে দিলেন। বজ্জাত হনুমান লাজ লজ্জার মাথা খাইছে, এমন নির্লজ্জ মানুষ আমি জীবনও দেখি নাই।